গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 10th এপ্রিল 2026-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, সম্প্রতি 2026 সালের এপ্রিল মাসে কোন গ্রহাণুটি বা অ্যাস্টেরয়েডটি চাঁদের চেয়েও কম দূরত্ব বজায় রেখে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করেছে? দেখো, আমাদের পৃথিবীর আশেপাশে সব থেকে কাছের মহাজাগতিক বস্তু হচ্ছে চাঁদ, কিন্তু চাঁদেরও কাছ দিয়ে একটা, চাঁদের থেকেও কম দূরত্ব দিয়ে একটা গ্রহাণু অতিক্রম করেছে এপ্রিলে, যেটার নাম হচ্ছে অ্যাস্টেরয়েড 2026 GD। তো এটার নাম মনে রাখবে, এটা সম্প্রতি চর্চায় রয়েছে। গ্রহাণু হচ্ছে মূলত পাথর আর ধাতু দ্বারা গঠিত ক্ষুদ্রাকৃতির মহাজাগতিক বস্তু, যেটা তারার চারপাশে আবর্তন করে। সৌরজগতের বেশিরভাগ গ্রহাণু মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণু বেল্টে রয়েছে। এগুলো গ্রহের থেকে ছোট, কিন্তু উল্কার চেয়ে বড় হয়, 1 মিটার বা তার বেশি রেডিয়াস হয়, এবং প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গঠিত সৌরজগতের আদি উপাদান এগুলো। যেটা আমাদের পৃথিবীর পাশ দিয়ে গেছে, এটা প্রায় 54 ফুট ব্যাস, এটা ছোট বাড়ির সমান প্রায়। একে নিয়ার আর্থ অবজেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৃথিবী থেকে এটা প্রায় 1,56,000 মাইল, মানে 2,51,000 কিলোমিটার দূর দিয়ে গেছে। চাঁদের পৃথিবী থেকে গড় দূরত্ব 2,39,000 মাইল, আর মানে মানে চাঁদের চেয়েও বেশি কাছে চলে এসেছিল অ্যাকচুয়ালি। এটা 1,56,000 মাইল মাত্র, আর এটা 2,39,000 চাঁদ। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের একবার বলে দিই, তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পিডিএফ পাবে মান্থলি। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ওখানে গেলে মার্চের পিডিএফটা দেখতে পারবে। অন্যান্য মাসের পিডিএফগুলো রয়েছে, আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছাড়া ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে চাইলে ওটা কোর্স সেকশনে পাবে, উইথ টেস্ট সিরিজ এবং পিডিএফ। কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর পুরোটা এখানে রয়েছে। এছাড়া নতুন একটা বই তোমাদের পাবলিশ হয়েছে, ইবুক। এখানে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই পাবে, ইন্টারভিউ গাইড বলে, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইন্টারভিউয়ে কাজে লাগবে। বিশেষ করে যারা যারা তোমরা গ্রুপ সিডির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য স্পেশালি এটা করা হয়েছে। তার আগে তোমরা যাতে মানে গাইডেন্সটা পাও, এখানে বিভিন্ন কালারফুল তোমাদের ছবি দিয়ে নির্দেশ করে বিভিন্ন নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের জন্য। তো তোমরা এটা ইবুক সেকশন থেকে কালেক্ট করে দেখে যেতে পারো। এছাড়া তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যাতে করে বুঝতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন জায়গা থেকে কোন পরীক্ষাতে আসে, সেগুলোর জন্য তোমরা টেস্ট সিরিজে ভিজিট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এছাড়া এই সমস্ত ব্যাচগুলো বর্তমানে চলছে, উইথ টেস্ট সিরিজ ব্যাচ। এগুলো সব কটাতেই তোমাদের কিন্তু টেস্ট সিরিজ আছে, চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ দুটোই। সম্পূর্ণ আমাদের স্পেশাল টিম দ্বারা তৈরি করা মক টেস্ট সিরিজ তোমরা এই ব্যাচগুলোতে পাবে, যেগুলো লাইভ চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে ফার্দার ইনফরমেশনের জন্য। চলে আসবো আমরা পরের প্রশ্নে। সম্প্রতি কোন দেশ 2028 সালে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP33 আয়োজন করার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে? রিসেন্টলি ভারত রাষ্ট্রপুঞ্জে জলবায়ু সম্মেলন COP33 আয়োজন করার একটা প্রস্তাব ছিল, সেখান থেকে সরে দাঁড়িয়েছে ভারত আমাদের। ঠিক আছে, দেখো ভারত 2028 সালে তাহলে কি করলো, COP33 আয়োজনের প্রস্তাবটা প্রত্যাহার করেছে। এই কপ সম্পর্কিত যে জায়গাগুলো আমাদের একটু মনে রাখা উচিত, কপের ফুল ফর্ম হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, মানে দলগুলোর সম্মেলন। জলবায়ু পরিবর্তনের জন্য রাজনৈতিক অগ্রগতি পর্যালোচনা করা এবং ব্যাখ্যা করা এটার উদ্দেশ্য। UNFCCC এটা অ্যাকচুয়ালি 1992-তে গৃহীত একটা আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি, যেটার পূর্ণরূপ হচ্ছে মানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা একটা চুক্তি। এর লক্ষ্য হচ্ছে, আর একটা জিনিস দেখবে, এটার 18টা সদস্য রয়েছে বর্তমানে। ঠিক আছে, এটার লক্ষ্য হচ্ছে জলবায়ু ব্যবস্থায় মানুষের বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধ করার জন্য
বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল রাখা। এর হেডকোয়ার্টার রয়েছে জার্মানির বনে। কোথায় আছে? জার্মানির বনে। ঠিক আছে। COP1 1995 যেটা, এটা হয়েছিল বার্লিনে, মনে রাখবে, জার্মানি। এরপর আমরা দেখব এই আগের কিছু সম্মেলন যেগুলোর তালিকাগুলো আমাদের একটু দেখে রাখা উচিত। যেমন 2025-এ এটা হয়েছিল কোথায়? ব্রাজিলে। আর আপকামিংগুলো অর্থাৎ COP32টা হবে 2027-এ ইথিওপিয়াতে, আর COP33টা 2028-এ হবে দক্ষিণ কোরিয়াতে। ঠিক আছে, এখানে ভারত হওয়ার কথা ছিল, বাট ভারত সেখান থেকে সরে দাঁড়িয়েছে। আর 2026 মানে এবছরে তুরস্ক আর অস্ট্রেলিয়া। এবারে চলে আসবো ভারতের বংশোদ্ভূত বিজ্ঞানী দীপ জারিওয়ালা কোন দেশের মর্যাদাপূর্ণ গভর্নর চেয়ার পদের জন্য নির্বাচিত হয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নর চেয়ারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী দীপ জারিওয়ালা। দীপ জারিওয়ালা এনার নাম। UTORNL গভর্নর চেয়ার ফর কোয়ান্টাম ডিভাইস, এই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। 2027 সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করবেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক একটা গবেষণা পদ, যেটা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ল্যাবরেটরির মধ্যে সমন্বয় ঘটায়। এই প্রোগ্রামটা যৌথভাবে পরিচালনা করে ইউনিভার্সিটি অফ টেনেসি এবং ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি, ORNL। বর্তমানে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একজন অধ্যাপক ইনি, দীপ জারিওয়ালা। কোয়ান্টাম মেটেরিয়ালস, মাইক্রো ইলেকট্রনিক্স, ভবিষ্যতের কম্পিউটিং টেকনোলজি, এইসব নিয়ে গবেষণা করে থাকেন ইনি। এরপরে CREA রিপোর্ট অনুযায়ী মার্চ 2026 মাসে ভারতের সবথেকে দূষিত শহর কোনটা? মার্চ 2026-এর শেষে CREA একটা রিপোর্ট পাবলিশ করেছে, যেটা মানে যেখানে আমাদের সবথেকে দূষিত শহর ভারতের হয়েছে গুরগাঁও। এটা হরিয়ানায় রয়েছে গুরগাঁও। গুরগাঁওতে গড় PM2.5 এর মাত্রা ছিল 116 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, যেটা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। শীর্ষ 10-এ হরিয়ানা রয়েছে। দেশের 10টা সবচেয়ে দূষিত শহরের মধ্যে হরিয়ানায় 4টে শহর রয়েছে, গুরগাঁও, বাহাদুরপুর, ফরিদাবাদ আর মানেসর। 2025-26 অর্থবর্ষে সামগ্রিকভাবে গাজিয়াবাদ মানে উত্তরপ্রদেশ সবথেকে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে 2025-26 অর্থবর্ষে। গুরগাঁও প্রথমে, তারপর বাহাদুরগড় এবারে আর কি শীর্ষ 10-এর মধ্যে রয়েছে, তারপরে ফরিদাবাদ, মানেসর, এই দেখো প্রথম 4টেই হরিয়ানার। এছাড়া সিংরাউলি রয়েছে মধ্যপ্রদেশের, তারপর গাজিয়াবাদ উত্তরপ্রদেশ, নয়ডা উত্তরপ্রদেশ, ভিওয়ারি রাজস্থান, মানদীপ মধ্যপ্রদেশ এবং নন্দসারি গুজরাট। এরপর 2026 সালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কোন রাজ্য সরকার গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নতির জন্য মাজাগাঁও আরোগ্য সম্পন্ন গাঁও প্রকল্পটা চালু করেছে? এটা চালু করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে ছিল 7 এপ্রিল। এই 7 এপ্রিল উপলক্ষে গ্রামীণ এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই বিশেষ প্রকল্প চালু করেছে। এর নাম হচ্ছে মাঝাগাঁও আরোগ্য সম্পন্ন গাঁও, আমার গ্রাম সুস্থ গ্রাম। 65.25 কোটি টাকা বাজেট টোটাল এই প্রকল্পটার জন্য বরাদ্দ করা হয়েছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই প্রকল্পের সূচনা করেছেন। তারপরে সম্প্রতি কাকে ইয়েস ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? নতুন এমডিআর সিইও হিসেবে নিযুক্ত হয়েছে বিনয় টোনসে। বিনয় টোনসে এমডি অ্যান্ড সিইও, হেডকোয়ার্টার এটার মুম্বাই আমাদের ইয়েস ব্যাংকের। 2003 সালে এস্টাবলিশড হয়েছিল আর 2004 সাল থেকে কার্যক্রম স্টার্ট করেছিল। এরপরে সম্প্রতি কাকে ভারতের প্রথম প্রকাশ্য কুইয়ার সংসদ হিসাবে রাজ্যসভায় নিযুক্ত করা হয়েছে? ওপেনলি কুইয়ার সংসদ হিসেবে নিযুক্ত করা হয়েছে মেনকা গুরুস্বামীকে। ভারতের প্রথম প্রকাশ্য কুইয়ার, ওপেনলি কুইয়ার সমকামী হিসাবে সংসদ সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে এনাকে নিযুক্ত করা হয়েছে। ইনি একজন প্রখ্যাত আইনজীবী হিসাবে পরিচিত। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভারতের সমকামিতাকে অবরোধমুক্ত করার আইনি লড়াইয়ে তিনি অন্যতম প্রধান মুখ ছিলেন। বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডের পার্লামেন্টে LGBTQ+ সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণ সব থেকে বেশি, এটা কিন্তু পাশাপাশি মনে রাখবে।
এরপর 2026 সালের এপ্রিল মাসে কোন দেশে ওয়ান হেলথ সামিট অনুষ্ঠিত হয়েছে? ওয়ান হেলথ সামিট এটা হয়েছে কোথায়? ফ্রান্সে। কৌশল থেকে বাস্তব পদক্ষেপে উত্তরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস এর সাথে মিল রেখে 2026 সালের 5 থেকে 7 এপ্রিল ফ্রান্সের লিও শহরে ওয়ান হেলথ সামিট 2026 অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল মানব, প্রাণী এবং পরিবেশগত স্বাস্থ্যের মধ্যে সংযোগকে শক্তিশালী করা। এবার দেখো G7 অর্থাৎ বিশ্বের উন্নত অর্থনীতির গোষ্ঠী, যেটা আমরা জানি গ্রুপ অফ 7, বিশ্বের 7টা অ্যাকচুয়ালি উন্নত শিল্পোন্নত দেশের একটা আন্তঃসরকারি রাজনৈতিক আর অর্থনৈতিক ফোরাম। 7টা সদস্য দেশ রয়েছে: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন 1977 সাল থেকে এই গোষ্ঠীর সমস্ত আলোচনায় অংশ নেয়, যদিও তারা পূর্ণ সদস্য নয়। 1975 সালে প্রথম একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, মূলত 1973-তে তেল সংকটের পর বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার জন্য তৈরি হয় এই G7। 1997-এ রাশিয়া এই গোষ্ঠীতে যোগ দিলে এটা G8 নামে পরিচিত হয়। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করার পর রাশিয়াকে এই গোষ্ঠী থেকে বহিষ্কার করা হয় এবং তিনি এটা পুনরায় G7-এ পরিণত হয়। এর প্রধান কাজ কি? মুদ্রাস্ফীতি, বাণিজ্য, বিশ্ববাজারের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা, বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সন্ত্রাসবাদ মোকাবিলা করা, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রচার। যেমন 2026 সালের ওয়ান হেলথ সামিট ফ্রান্সের G7 প্রেসিডেন্সির অধীনেই হয়েছিল, হচ্ছে অ্যাকচুয়ালি। অতিমারি মোকাবিলা, অতিমারি যেগুলো হয় আমাদের, মহামারী থেকে অতিমারি যেগুলো হয় সেগুলোর সাথে মোকাবিলা, বিশ্ব স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, ঠিক আছে, এইগুলো করে হচ্ছে তোমার এই G7। এরপরে IPL এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসাবে 200টা উইকেট নেওয়ার রেকর্ড সম্প্রতি কে গড়েছেন? ভুবনেশ্বর কুমার। চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ হচ্ছিল, সেখানে CSK এর আয়ুষ আউট করে ভুবনেশ্বর কুমার এই মাইল ফলকটা স্পর্শ করেছে, রেকর্ডটা করেছে। IPL এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে 200 উইকেট নেওয়ার কৃতিত্ব এনার হয়েছে। বর্তমানে যুজবেন্দ্র চাহালের পরে IPL এর সর্বোচ্চ উইকেট টেকারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইনি। একজন লেগ স্পিনার। অভিষেক হয়েছিল, অর্থাৎ তিনি প্রথম খেলা শুরু করেছিলেন 2011 সালে। প্রতিনিধিত্ব করা যে দলের হয়ে ইনি খেলেছেন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দ্রাবাদ। 2017 সালে 26টা উইকেট নিয়ে তিনি পার্পল ক্যাপও জিতেছিলেন। এরপর 2026 সালের ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজে কত মিটার জাম্প দিয়ে মুরলী শ্রীশঙ্কর স্বর্ণপদক জিতেছেন? 8.15 মিটার। জাম্পের দূরত্ব 8.15 মিটার। চতুর্থ প্রচেষ্টায় এই সাফল্য আসে। প্রতিযোগিতায় তিনি একমাত্র অ্যাথলেট যিনি 8 মিটারের গণ্ডি অতিক্রম করেছিলেন। দেখো, পুরুষদের লং জাম্পে প্রথম হয়েছে মুরলী শ্রীশঙ্কর 8.15 মিটার দূরত্বে, দ্বিতীয় সানি কুমার 7.90 মিটার, আর তৃতীয় পুরুষোত্তম 7.87 মিটার। আর মহিলাদের লং জাম্পে প্রথম অ্যান্সি সোজান 6.54 মিটার। দূরত্বগুলো যারা প্রথম হয়েছে তাদের একটু মনে রাখা উচিত, আর অ্যাথলেটদের নামগুলো। এরপরে ওয়ার্ল্ড লাইনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতে UPI QR কোডের মোট সংখ্যা কত কোটিতে পৌঁছেছে? 731.38 মিলিয়ন UPI QR কোড হয়েছে টোটাল এখনো পর্যন্ত। ওয়ার্ল্ড লাইন একটা রিপোর্ট পাবলিশ করেছে 2025 সালে UPI QR কোডের সংখ্যা ভারতের এটা। QR কোডের সংখ্যা 2024 সালে 633.44 মিলিয়ন ছিল, যেটা বেড়ে 2025 সালে 731.38 মিলিয়ন, 15% বেড়েছে। লেনদেনের সংখ্যা 2024 সালে 172.2 বিলিয়ন থেকে 33% বেড়েছে, 228.5 বিলিয়ন হয়েছে। UPI এ 1314 টাকা, 2024 সালে ছিল 1437 টাকা, সেখানে 1314 টাকা। এটা প্রমাণ করে যে মানুষ এখন খুব ছোটোখাটো কেনাকাটাতেও UPI বেশি ব্যবহার করছে আর কি। ক্রেডিট কার্ড 4150 টাকা, ডেবিট কার্ড 3360। দেখো, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা বা আরমাকোন্ডা। আর ধনরাজ পিল্লাইয়ের
ফিল্ড হকির সাথে জড়িত, এগুলো আগের দিনের প্রশ্ন ছিল। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কোনটা বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু আর কোন প্রকল্পটা রাজস্থানের মরুভূমি অঞ্চলে সেচ সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 এপ্রিলের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? 2026 সালে স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে কোন ভারতীয় জুটি বিশ্ব রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেছেন? পলক আর মুকেশ নেলাভাল্লি। সম্প্রতি বিজ্ঞানীরা কোন দেশের জলপ্রপাতে 15 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম সেলিয়ার মাছের সন্ধান পেয়েছেন? কঙ্গো নদী। সম্প্রতি কোন ভারতীয় তীরন্দাজ বিশ্বের প্রথম চতুষ্টয় অঙ্গহীন অ্যাথলেট হিসাবে আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন? পায়েল নাগ। 2026 সালের এপ্রিলে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহকদের সাথে ভাষার বাধা দূর করতে এআই চালিত বহুভাষী প্ল্যাটফর্ম বব সংবাদ চালু করেছে? ব্যাংক অফ বরোদা। সম্প্রতি ভারতের কোন বেসরকারি ব্যাংক আধার ফেস অথেন্টিকেশন ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল নম্বর আপডেট করার সুবিধা চালু করেছে? অ্যাক্সিস ব্যাংক। 2026 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশন বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে কে সভাপতিত্ব করেন? ডেনিস মান্তুরভ। 2026 সালে 26শে এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য TCS ওয়ার্ল্ড 10K দৌড় প্রতিযোগিতার আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কোন অলিম্পিক পদকজয়ী অ্যাথলেটকে নিযুক্ত করা হয়েছে? ব্লাঙ্কা ভ্লাসিচ। 2026 সালে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতে ফর্মুলা 1 ইতিহাসের কনিষ্ঠতম ড্রাইভার হিসাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে শীর্ষস্থান দখল করেছেন কে? কিমি আন্তোনেলি। সম্প্রতি নীতি আয়োগ স্কুল পর্যায়ের উদ্ভাবন এবং মেন্টরশিপ ব্যবস্থাকে শক্তিশালী করতে কোন দুটি নতুন উদ্যোগ চালু করেছে? ATL সারথি অ্যান্ড মেন্টর ইন্ডিয়া একাডেমি। হার্দিক সিং, যিনি 2005 সালে টানা তৃতীয়বার হকি ইন্ডিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তিনি কোন বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন? বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড। 2026 সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ বাণিজ্যিকভাবে আপার 6 গিগাহার্জ ইন্টারনেট নেটওয়ার্ক চালু করে 10 গিগাবাইট নেশন হওয়ার তকমা পেয়েছে? সংযুক্ত আরব আমিরশাহী। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাতে যুক্ত থেকো প্রত্যেকটা ক্লাসের আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।